আজকের এই দ্রুতগতির জীবনে যেখানে চাপ অনেক বেশি, স্ক্রিন আমাদের দৈনন্দিন কাজকর্মের জায়গা দখল করে নিয়েছে এবং পুষ্টিকর খাবারের জায়গা প্যাকেটজাত খাবার নিয়ে নিয়েছে। হৃদরোগ এখন সারা বিশ্বে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এটি এখন আগের চেয়ে আরও কম বয়সী মানুষদেরও প্রভাবিত করছে। নমস্কার, আমি হুমা কুরেশি এবং এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন একজন খ্যাতনামা চিকিৎসক, যিনি আমাদের জানাবেন কিভাবে আমরা আমাদের হৃদয়কে সুরক্ষিত রাখতে পারি, প্রাথমিক সতর্কতার সংকেতগুলো কিভাবে চিনতে পারি এবং দৈনন্দিন কোন অভ্যাসগুলো আমাদের দীর্ঘ ও সুস্থ জীবনের পথে নিয়ে যায়। আমরা একসঙ্গে কঠিন চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলোকে সহজ এবং গ্রহণযোগ্য পদক্ষেপে রূপান্তর করব, কারণ সুস্থ হৃদয় মানেই সুস্থ আপনি। ডাক্তারবাবু, আমাদের এটা বলুন তো, আজকাল এত সব তরুণ মানুষ, মানে ফিট দেখতে সেলিব্রিটিরাও, তাদের 40 বছর বয়সেই হার্ট অ্যাটাক হচ্ছে কেন? মানে এই সমস্যা তো আগে শুধু বয়স্কদের মধ্যেই দেখা যেত, তাই তো? রাইট। এখন ইয়াং জেনারেশনের মধ্যে খুব তাড়াতাড়ি যেগুলো কার্ডিয়াক প্রবলেম, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক বা অ্যাকিউট করোনারি সিনড্রোম যেটা আমরা বলি, সাডেন কার্ডিয়াক ডেথ, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো আগের থেকে অনেক বেশি বাড়ছে। কারণ এগুলো তো ডাইরেক্টলি হয় না। লং টার্মে যখন ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলো হাই থাকে, তখন ওগুলো ঘুরিয়ে আল্টিমেটলি হার্টের উপর এফেক্ট ফেলতে শুরু করে। তো আগে তো হতো না, এখন এত আর্লি কেন এগুলো আসছে যে ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল? কারণটা হচ্ছে মেনলি লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল এতটাই চেঞ্জ হয়েছে, তার জন্য ইনডাইরেক্টলি প্রেশার, সুগার, কোলেস্টেরল কিন্তু আর্লি এজেই ধরা পড়ছে। সেকেন্ড হচ্ছে যেটা স্ট্রেস। আমাদের এখন যারা ভিডিওটা অ্যাকচুয়ালি দেখছেন, সবাই যে স্টুডেন্ট হোক বা অফিস ওয়ার্কার, কোনো না কোনো দিক থেকে স্ট্রেসের মধ্যে আছেন। সেটা আল্টিমেটলি ঘুরিয়ে আ যেগুলো স্ট্রেস হরমোন বলে কর্টিসল, অ্যাড্রিনালিন, এগুলো হার্টের উপরে এফেক্ট ফেলতে শুরু করে। লাইফস্টাইল, আমাদের তো লাইফস্টাইল এখন পুরো সেডেন্টারি হয়ে গেছে। আমাদের হিউম্যান বডি অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কিছুটা পরিশ্রম করার জন্য। এই ফাস্ট দ্রুতগতির জীবনে আমাদের লাইফস্টাইল এতটাই চেঞ্জ যে আমাদের পরিশ্রম করার যে প্রবণতা এতটাই কমেছে। তো সেগুলো আল্টিমেটলি যে ব্লাড সার্কুলেশন বা যে আমাদের হার্টের যে হেলথ, সেটার কিন্তু কন্ডিশন অনেকটাই খারাপ করছে। আরেকটা যেটা হচ্ছে আমাদের স্লিপ হ্যাবিট। নরমাল একটা মানুষের না ৭ থেকে ৮ ঘন্টা ঘুম দরকার হয়। সেখানে ৫ থেকে ৬ ঘন্টাও হয়তো একেকজন ঘুমাচ্ছেন না। কোনো যেটা খাওয়া-দাওয়ার হ্যাবিট, কোনো ডায়েট হ্যাবিট ঠিক নেই। ডায়েট বলতে অ্যাকচুয়ালি এই নয় যে বা ১২ ঘন্টা উপোস করলাম সেটাই ডায়েট। ডায়েট বলতে অ্যাকচুয়ালি প্রপার টাইমে, প্রপারভাবে প্রপার জিনিসটা খাওয়া, যেটা আমাদের আল্টিমেটলি হেলথি রাখে। এমনি এখন যা ফুডের কোয়ালিটি, প্রত্যেকটা ফুডের মধ্যেই কিছু না কিছু মেশানো বা ওদের যে গুণগত মান এতটাই খারাপ হয়েছে আগের থেকে। তারপরে সেই ফুডকে আমরা কনজিউম করছি। তার পাশাপাশি আরো ফাস্ট ফুড, সেগুলো তো লেগেই আছে। আল্টিমেটলি কিছু বেনিফিটেড হচ্ছি না, খারাপ হচ্ছে জিনিসটা। লাস্ট যেটা হচ্ছে আ থিন দেখতে, লিন পাতলা বডি, আ সেলিব্রিটি যেটা বললেন। তো ওরা তো অনেকটাই ফিট থাকে। তাও কেন তাদের আর্লি এরকম আসছে বা এতটা লাইফস্টাইলে থাকার মধ্যেও? সেটাকে আমি বলি মেইনলি ব্যাড লাক, জেনেটিক কজ। জেনেটিক প্রিডিসপোজিশন যেটা আমরা বলি, সেখান থেকে আসতে পারে। তো ওদের কিছু করারই থাকে না। জিনগতভাবে ওর বডি চাইছে ব্লাড প্রেশারটাকে বাড়াতে। জিনগতভাবে ওর কোলেস্টেরল সবসময় ব্লাডে হাই থাকছে। শরীর ওটাকে ক্লিয়ার করতে পারছে না। সুগার অনেক আর্লি এজে আসছে। ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। খুব কম বয়স থেকেই সুগার ধরা পড়ছে। লং টার্মে সেখান থেকে যে পরবর্তী সময়ে প্রবলেম, হার্টের প্রবলেম, কার্ডিয়াক প্রবলেম এগুলো আসছে। তো সেটা ব্যাড লাক, কিছু করার নেই। সেইজন্য যে ইয়াং আছি, লিন ফিট আছি, তাও যে আমার কিছু প্রবলেম হতে পারে না, সেটা ভেবে নেওয়াটা খুবই খারাপ ব্যাপার। এখন তো এই 18 আফটার 18 ব্লাড প্রেশার রেগুলার চেক করতে বলছে। মানে ভোটার কার্ডের পাশাপাশি একটা বিপির কার্ড করে নেওয়া উচিত। যে প্রেশারটা চেক করার জন্য, কেমন থাকছে ট্রেক করার জন্য। তো রেগুলার বাইরে থেকেও ফিট লাগলো। আমার মনে হয় যে রেগুলার বেসিক্সে একটু ব্লাড প্রেশার আর এখন এতটা টেস্ট কমন হয়ে গেছে, সুগার, কোলেস্টেরল এগুলো টেস্ট করানো উচিত। প্রয়োজন পড়লে ডক্টরকে কনসাল্ট করা উচিত। ডাক্তারবাবু, হৃদয় সংক্রান্ত এমন কোন সতর্কতা আছে যেটাকে কখনোই উপেক্ষা করা উচিত নয় এবং কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? আচ্ছা, কোন, কোন ওয়ার্নিং সাইনগুলো আমরা একদমই উপেক্ষা করতে পারি না? মানে হার্ট রিলেটেড, কার্ডিয়াক রিলেটেড প্রবলেমগুলো, রাইট? ফার্স্ট যেটা হচ্ছে আমরা বলি চেস্ট পেন, বুকের বাম দিকটাতে ব্যথা। নট অনলি ব্যথা, সিভিয়ার চেস্ট পেন, মানে যেটা আমরা বলি যে প্রচুর বুকের ব্যথা। নরমালি একটু টুকটুক একটা পার্টিকুলার জায়গায় ব্যথা হলো, সেটাকে আমরা কার্ডিয়াক পেন বলি না। ইউজুয়ালি সেটা গ্যাস্ট্রিক বা অন্য কোনো পেন হয়।
কার্ডিয়াক পেন যেটা হয় মেনলি হার্ট রিলেটেড, একটু হাঁটাচলা করলেই ব্যথাটা বাড়তে শুরু করে বা অনেকের বিশ্রাম নেওয়া অবস্থাতেই ব্যথা বাড়তে পারে এবং ব্যথাটা এতটাই সিভিয়ার যেটাকে আমরা বলি ক্লিনচিং পেন, মানে হার্টের এই যে বাম দিকটাতে পুরো চেপে রাখার মতো একটা ভিতর থেকে ব্যথা আসে। অনেক সময় পার্টিকুলার ওই ব্যথাটা রেডিয়েট করতে পারে, লাইক এই জ লাইন বরাবর বা হাতের যে বাহু বরাবর এইভাবে। তার সাথে প্রচুর পরিমাণে ঘাম দিতে পারে। কোনো সময় যদি প্যালপিটেশন হচ্ছে, যেটা নরমালি আমি আমার প্র্যাকটিসে দেখেছি যে কোলেস্টেরল হাই, একটু সিডি-টিডি চললেই একটা প্যালপিটেশন হতে শুরু করে, বুক ধড়ফড়ানি। অনেক সময় কি হয়, ভমিটিং টেনডেন্সি থাকে, কোনো কারণ ছাড়াই বমি। হ্যাঁ, আবার চেস্ট পেন মানে যে বুকের বাম দিকেই যে পেন হচ্ছে মানে কার্ডিয়াক পেন এরকমটা নয়। অনেক সময় রাইট সাইডে হতে পারে, ব্যাক সাইডে হতে পারে, যেটাকে আমরা বলি না অ্যাটিপিক্যাল কার্ডিয়াক পেন। তো আমি যেটা বলব, যদি বুকের ব্যথা হচ্ছে এবং কোনো যেগুলো আমরা বলি যে লোকাল যেগুলো অ্যান্টাসিড ওষুধ, ওটিসি ড্রাগ এগুলো খেয়ে কমছে না, বেশিক্ষণ একদমই না ওয়েট করা, আগের মতো বয়স নিয়ে না ভাবা যে আমার বয়স তো খুব কম, এখন এসব হার্টের অ্যাটাক আসতে পারে না। এটা এখন এরকম নেই ব্যাপারটা। এখন খুব ইয়াং এজেই প্রবলেম আসছে। রেগুলার একটা ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলো দেখানোর দরকার আছে এবং ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার। আপনার হৃদয়কে সুস্থ রাখার জন্য দৈনন্দিন জীবনে যদি কিছু অভ্যাস বেছে নিতে হয়, তাহলে আপনি কোনগুলো বেছে নেবেন? রাইট। আচ্ছা, এখন যারা আমার ভিডিওটা দেখছেন, আইদার শুয়ে আছেন অথবা কোনো একটা ব্যাড পশ্চারে বসে আছেন। আমি যদি জিজ্ঞাসা করি যে লাস্ট কবে একটু এক্সারসাইজ করেছিলেন বা হাঁটতে গেছিলেন? না, কারোরই মনে পড়বে না সেটা। মানে যারা ইয়াং জেনারেশন আমি তাদের কথা বলছি। তো ফার্স্ট যেটা দরকার, হার্টকে ভালো রাখতে গেলে হার্টে না ব্লাড সার্কুলেশনটাকে পৌঁছে দিতে হবে সাফিসিয়েন্ট পরিমাণে। এই সেডেন্টারি লাইফস্টাইলের জন্য হার্টে সাফিসিয়েন্ট ব্লাড পৌঁছায় না। ব্লাড না পৌঁছালে তার মাধ্যমে অক্সিজেন পৌঁছাবে না। আল্টিমেটলি লং টার্মে প্রেশার আ বাড়তে শুরু করবে। তো যেটা আমি বলি যে কোনো হাই-ফাই জিমে যেতে হবে না, যে কোনো জিমে গিয়ে প্রচুর পরিমাণ ঘাম ঝরাতে হবে, প্রচুর এক্সারসাইজ করবে সেরকম নয়। একটা জিনিস, একটা রেগুলার বেসিক্সে প্রতিদিন অন্ততপক্ষে ২০ থেকে ৩০ মিনিট, যে আমরা যেটা বলি যে নরমাল হাঁটা মানে এয়ারোবিক হাঁটা, যাতে ঘাম ঝরে সেইভাবে এবং ব্লাড সার্কুলেশনটা ঠিক হয় সেইভাবে প্রত্যেকদিন হাঁটতে হবে। জিমে যাওয়ার দরকার নেই, ভারী পরিশ্রম করার দরকার নেই। কিন্তু পার ডে সকালে হোক, সন্ধ্যায় হোক, অন্ততপক্ষে ২০ থেকে ৩০ মিনিট সবার হাঁটা উচিত। আ বা যদি হয় একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত। তাতে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে। আ আরেকটা জিনিস, যে এই নয় যে আজকে মোটিভেটেড হয়ে গেলাম, কাল থেকে পুরো একদম ২ কিলোমিটার ৪ কিলোমিটার হেঁটে নিলাম, দিয়ে মনে হলো যে আমি ফিট হয়ে গেছি। তাতে আল্টিমেটলি শরীরের ব্যথাটাই বাড়বে। হার্টের কিছু সুবিধা হবে না। একটা কনসিস্টেন্সি বলে কথা আছে। মানে যেটা আমরা রেগুলার করি। তো আজ থেকে যদি স্টার্ট করি, ধরে নিলাম কাল থেকে আমি স্টার্ট করলাম। রেগুলার বেসিক্সে যদি আমি পার ডে ২০ থেকে ৩০ মিনিট হাঁটতে শুরু করি, যদি ১ মাস আমি সেটাকে অভ্যাসের মধ্যে আনতে পারি, ১ মাস পরে না মনে হবে কিছু একটা মিসিং হয়ে গেছে। যে আমি কিছু একটা মিসিং লাগছে। কি জিনিস সেটা? আমি হাঁটতে যাইনি, ও কেমন লাগবে। তখন অটোমেটিক্যালি মানে শরীর না চাইলেও মন নিয়ে চলে যাবে যে যেন আমি গিয়ে একটু হেঁটে আসি। তো আমি শর্টে যেটা বোঝাতে এলাম যে রেগুলার বেসিক্সে একটু হাঁটাচলা করার দরকার আছে, অন্ততপক্ষে ২০ থেকে ৩০ মিনিট। ডায়েট আর জীবনযাত্রার সত্যি হৃদয়ের ওপর কতটা প্রভাব পড়ে, এবং এই দুই বিষয়ে আপনার পরামর্শ কি? আচ্ছা। ফার্স্ট অফ অল যে আমাদের মধ্যে না ইয়াং জেনারেশনের মধ্যে আলোচনা হয়, "ওহ! মোমোটা যা ছিল না? কালকের এই ফাস্ট ফুডটা দারুণ খেতে ছিল। কাকু ফুচকাটাতে একটু সল্ট কমে গেছে, একটু নুনটা বেশি করে দিয়ে দিন।" এরকমই হবে না। আমাদের একটা মেডিকেল একটা ডায়েট হ্যাবিট আছে, যেটাকে আমরা বলি না ড্যাশ ডায়েট। ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো তার মধ্যে আমরা মেইনলি দানা শস্য যেগুলো আছে, গম, আ ব্রাউন রাইস, ওটস, ডালিয়া, এগুলোকে মেইনলি আমরা বেশি করে কনজিউম করতে বলি। তার থেকেও বেশি যেটা বলি যে সবুজ শাকসবজি। শাকসবজি যত শরীরে যাবে ফাইবার থাকবে, কনস্টিপেশন রিলিফ হবে, ব্লাড সার্কুলেশন ভালো থাকবে তার জন্য। ফল, ফ্রুটস। লাস্ট কবে ফল খেয়েছিলেন? এখন তো ইয়াং জেনারেশনের ফল খাওয়াই বন্ধ, যাকে বলে যে, "নাহ, ফল খাবো না, ফল খেলে অ্যাসিডিটি হবে।" ভরা পেটে খান, অল্প করবে, তখন হচ্ছে আল্টিমেটলি ব্লাড প্রেশার বাড়াবে, লং টার্মে হার্টের উপরে এফেক্ট আনছে। চা, কফি ১ টা ২ টোতে তো কেউ সন্তুষ্ট নয়। বারে মানে যে অ দিনে মোটামুটি ৪ থেকে ৫ কাপ চা, কফি এগুলো তো লেগেই আছে। চা না হলে তো হচ্ছেই না দিন। চায়ে ক্যাফেইন থাকে, ক্যাফেইন আল্টিমেটলি ডাইরেক্টলি হার্টের উপরে এফেক্ট আনছে। আর যেটা অ্যালকোহল তো একটা কমন মিসইউজ যেটা আমাদের ইয়াং জেনারেশন এর মধ্যে।
অ্যালকোহল যে কনজিউম করার জন্য যে লিভারে এফেক্ট আছে, আলটিমেটলি কোলেস্টেরলের একটা মেটাবলিজমের চেঞ্জেস আসে, সেখান থেকে ব্লাড প্রেশার বাড়ে এবং হার্টের এফেক্ট আসতে পারে লং টার্মে। হ্যাঁ, এই ব্যাপারে একটা জিনিস বলতে পারি, একটা কোথাও একটা মিস ইনফরমেশন হয়ে আছে যে ডক্টররা নাকি অ্যালকোহল খেতে বলছে। অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি আমি জিনিসটা ক্লিয়ার করছি। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এডিএ, ওরা বলছে যে যদি কম পরিমাণে অ্যালকোহল লাইক 30 ml 15 ml যদি উইকলি বেসিক্সে কেউ খায় তাহলে লিভারের উপরে কোনো এফেক্ট আসবে না। ওরা এটা বলতে চাইছে না যে রেগুলার বেসিক্সে অ্যালকোহল কনজিউম করো তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তো অ্যালকোহল যে যারা রেগুলার বেসিক্সে খাচ্ছ, ধূম্রপান যেটা, সেটা একদমই কাট ডাউন করতে হবে। এই চায়ের সাথে করতে গিয়ে হার্টটার যেন 12টা না বেজে যায় সেটা মাথায় রাখতে হবে। আর চতুর্থত যেটা হচ্ছে ল্যাক অফ স্লিপ, যেটা হচ্ছে স্লিপ হ্যাবিট। দিনে অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। স্লিপ সাইকেল বলে একটা বস্তু আছে। যে একটা রাতের পরে একটা টাইমে আমাদের ব্রেনের যে একটা মেলাটোনিন বলে হরমোন সিক্রিশন হয়, সে সিক্রিট হলে আমাদের চোখ বন্ধ করলে ঘুম আসবে, আমরা ঘুমাবো। আমরা এইসব মোবাইল ফোনের যুগে রাত্রেবেলা বা অন্যান্য অনেক কারণেই রাত্রে ঘুমোতে এতটাই দেরি করে দিচ্ছি যে নরমাল স্লিপ সাইকেলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। স্লিপ সাইকেল চেঞ্জ হওয়ার জন্য ঘুম যদি ঠিক না হয় তাহলে বডিতে স্ট্রেস বাড়তে শুরু করবে। বডিতে স্ট্রেস বাড়তে থাকলে ব্লাড প্রেশার বাড়তে শুরু করবে এবং লং টার্মে সেটা শুধু হার্ট কেন, হার্ট, কিডনি, লিভার, বডির প্রত্যেকটা অর্গানের জন্য সেটা কিন্তু খারাপ রাখে। তো স্লিপ হ্যাবিট যেটা অন্ততপক্ষে 7 থেকে 8 ঘন্টা ম্যান্ডেটরি এবং সেটা প্রপার ডিপ স্লিপ হওয়া উচিত। তো চেষ্টা করো যারা ভিডিওগুলো দেখছো বা যারা দেখছেন ইয়াং জেনারেশন, এই মোবাইল ফোনটাকে 11টার পরে যতটা সম্ভব হয় একদমই হাতে না নেওয়া। সন্ধ্যে 8টার পর থেকে চা, কফি জাতীয় জিনিস যেগুলোতে ক্যাফিন থাকে, স্টিমুল্যান্ট থাকে, সেসব জিনিস একদম কনজিউম না করা। পার্টিকুলার যারা স্টুডেন্ট আছো, হ্যাঁ, রাত্রে তো অনেক রাত জেগে পড়তে হতে পারে। তো অ্যাটলিস্ট সন্ধ্যা 8টার পর থেকে যেন কফি কনজিউম না করা হয়। রাত্রে একটা টাইম পর্যন্ত পড়ার পরে যেন মিনিমাম পক্ষে 8 ঘন্টা যাতে ঘুম হয় প্রপারলি, সেই স্লিপ সাইকেলটার দিকে একটু গুরুত্ব দাও। নাহলে শরীরের যে ক্ষতিটা এখন হতে থাকবে সেটা কিন্তু লং টার্মে রিকভারি করানো কোনো পক্ষেই পসিবল না। কারণ প্রত্যেকটা অর্গানই আমাদের গড গিফটেড অ্যান্ড ওয়ান্স গিফটেড, নট বারবার উনি জিনিসগুলো দেবেন। প্রায়ই বলা হয় যে স্ট্রেস একটি নীরব ঘাতক। এটি হৃদয়কে কিভাবে প্রভাবিত করে? স্ট্রেস না একটা স্ট্রেস একটা ছোট্ট ওয়ার্ড, বাট এর যে প্রভাবটা এটা বড্ড গভীর। এটা ধীরে ধীরে নীরবে হার্টের উপরে এফেক্ট আনতে শুরু করে, যে জন্য আমরা এটাকে বলি যে সাইলেন্ট কিলার। তো এখন ওভারনাইট মোবাইল ফোন ইউজেস, সারা রাত ধরে স্ক্রোলিং, হ্যাঁ, অন্যের জীবনের সাথে নিজের জীবনকে মেলাতে শুরু করা, যে সিমিলারিটি খুঁজে বেড়ানো, এটা এখন ইয়াং জেনারেশনের মধ্যে ট্রেন্ড হয়ে গেছে। আ আগে যেরকম হতো না, সবাই সবার সাথে একটা অনেকক্ষণ ধরে মিলেমিশে থাকা, কথা বলা, এক বন্ধুত্ব, সেটা তো অনেকটাই কমছে। এখন খানিকটা আ ব মানে নিজেই নিজের মধ্যে ব্যস্ত। একটা হয়তো সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে নিলাম, দিয়ে সেটাকে নিজের সাথে কম্পেয়ার করতে শুরু করলাম। বা যেটা আমরা বা অ্যাংজাইটি, আরো যে ডিজিজ রিলেটেড, এই যেটা আমি যে ভিডিও বলছি, এরকম হয়তো আরো হাজার টাইপের ভিডিওস আছে। সেগুলো হয়তো YouTube এ, Google এ সার্চ করলাম, দিয়ে সেটাকে নিজের সাথে রিলেট করে নিলাম। আল্টিমেটলি স্ট্রেস বাড়তে শুরু করলো। আ যেটা আগে আমি ডিসকাস করলাম, কোনো প্রপার স্লিপ সাইকেল নেই, কোনো কিছু নেই। আ একটা প্রপার আ বা বা হ্যাবিটের মধ্যে লাইফ নেই। আল্টিমেটলি সবকিছু মিলিয়ে বডিটাকে একটা স্ট্রেসের মধ্যে আনছে। এখন আ বা 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 কোনো একটা যে প্রবলেম হলো, কাউকে যে শেয়ার করবে কেউ ইয়াং জেনারেশন, না, সেটাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভালো করে একদম পোস্ট করে লিখে দিল। তারপরে আবার স্ট্রেস বাড়লো যে আমার তার মধ্যে কত ভিউজ আসছে, কত লাইক আসছে, কে কি কমেন্ট করলো। আ কত রকমের দিক থেকে এইসব স্ট্রেসগুলো আসতে পারে। তো আমি যাই হোক, যেকোনো কারণেই স্ট্রেস আসুক না কেন, যেটা বলতে চাই, তো লং টার্ম যদি স্ট্রেস থাকে সেটা কিন্তু আল্টিমেটলি কর্টিসল, অ্যাড্রিনালিন এইসব হরমোনগুলোকে রিলিজ করতে শুরু করে। যেটা আ হার্টের উপরে ডাইরেক্ট এফেক্ট আনে। ডাইরেক্ট এফেক্ট এনে হার্টের যে অ্যাটাক, হার্টের যে ব্লকেজ, এইসব জিনিসগুলো কিন্তু করার একটা প্রবণতা বাড়ায়। তো অ্যাকচুয়ালি স্ট্রেস কোনো একটা আ নির্দিষ্ট কিছু আ ডিজিজ নয়। এটা অনেকগুলো যে ছোট, ছোট অভ্যেস, তার রেজাল্ট। তো স্ট্রেসকে দূরে রাখার জন্য যেগুলো মেইনলি প্রাণায়াম, ইয়োগা, এইসব জিনিসগুলোর মধ্যে অ্যাটাচ হওয়া যায়। বা আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা সাডেন স্ট্রেস, সেটাকে রিলিজ করার একটা টেকনিক আছে। যেটাকে আমরা বলি ডিপ ব্রিথিং। শুধু এগুলো কেন, একটা কেউ যে স্টুডেন্ট আছে, তাদের এক্সাম রিলেটেড টেনশন থাকতে পারে, কোনো পারিবারিক সমস্যা থাকতে পারে, ফাইন্যান্সিয়াল চাপ থাকতে পারে। শুধু আমি কেন সোশ্যাল মিডিয়াকে বলব? রাইট, অনেক কিছুই কারণেই স্ট্রেস আসতে পারে। কিন্তু যেকোনো স্ট্রেস
লং টার্মে হার্টের এফেক্ট ফেলতে পারে। আল্টিমেটলি যদি কোনো সময় মনে হয় যে খুব অ্যাকিউট একটা স্ট্রেস এসছে, যে সেটা আমি কমাতে চাইছি, তার জন্য যেটা করতে হয় আমি বললাম যে ডিপ ব্রিদিং। কি? যে মুহূর্তে মনে হচ্ছে আর পারছি না, হার্টের উপরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে, খুব ভয় ভয় লাগছে, একটা চুপচাপভাবে বসা, ধীরে করে ডিপ ব্রিথ নেওয়া, এভাবে চোখটা বন্ধ করা, আস্তে আস্তে করে শ্বাসটা ছাড়া। এই প্রসেসটা যখন রিপিট করতে থাকবো, তখন অটোমেটিক্যালি আমাদের যে হার্ট আছে অনেকটাই রিল্যাক্সড ফিল করবে। আপনারা চাইলে এখন নিজেরাই একবার করে দেখতে পারেন, যেটা আমি বললাম যে ডিপ একবার ব্রিথ নিন, কিছুক্ষণ ধরে রাখুন, যে সিচুয়েশনেই থাকুন না কেন, দেখুন কতটা রিলিফ লাগবে। এবার হ্যাঁ, লং টার্মে তো যতক্ষণ না স্ট্রেস ফ্যাক্টরটা আমাদের শরীর থেকে যাচ্ছে, যে কারণে আমাদের স্ট্রেস আসছে, সেটাকে যদি আমরা দূর না করতে পারি, তাহলে আলটিমেটলি যতই আমরা মানে সাইকিয়াট্রি কনসাল্ট করি বা যাই ওষুধ খাই, সেগুলো কিন্তু কোনো বেনিফিট দেবে না। যেগুলো আননেসেসারি কারণে যে স্ট্রেস আসছে, লাইক যেটা আমি ফার্স্টে বললাম, সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন ইউজের, স্লিপ, যেগুলো থেকে, যেগুলো আমাদের পক্ষে প্রিভেন্ট করা সম্ভব, তো সেগুলোর দিকে আমার মনে হয় ইয়াং জেনারেশনকে ফোকাস করা উচিত। আননেসেসারি নিজের শরীরটাকে এরকম স্ট্রেসে দিয়ে আলটিমেটলি হার্টটাকে খারাপ করার কোনো যুক্তি হয় না। তো আলটিমেটলি ইন শর্ট আমি যেটা বলতে চাই, ৩ টে জিনিসকে চেঞ্জ করলে অনেকটাই বেটার থাকা যায়। যেটাকে আমরা এই প্রোগ্রেশন, যে কার্ডিয়াক যে ইস্যুস গুলো হতে পারে, ব্লাড প্রেশার, সুগার, কোলেস্টেরল বা কার্ডিয়াক ইস্যুস, আমরা ডিলে করতে পারি। ফার্স্ট হচ্ছে হেলদি লাইফস্টাইল, প্রপার ফুড হ্যাবিট, স্লিপ সাইকেল, এবং যে স্ট্রেস যেটা আছে সেটাকে যতটা কমিয়ে রাখা যায়, তাহলে আল্টিমেটলি লং টার্মে আমরা কিন্তু বেনিফিটেড হব। রাইট? তাহলে আজকের আলোচনা শেষ করার আগে মনে রাখুন, আপনার হৃদয়ের সুস্থতা আপনার নিজের হাতে। প্রতিটি ছোট পরিবর্তন, সেটা আপনার খাওয়া দাওয়ায় হোক, হাঁটা চলায় হোক বা আপনার মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে হোক, আপনার হৃদয়কে আরও শক্তিশালী করে তোলে এবং আপনার আজু বানায়। আমরা আশা করি আজকের কথাগুলো আপনাকেও এই পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করবে। শেষ পর্যন্ত আপনার হৃদয় ২৪ ঘন্টা ৭ দিন শুধু আপনার জন্যই কাজ করে এবং এটি আপনার কাছ থেকে ঠিক ততটাই যত্ন ও নিবেদনের অধিকারী। ধন্যবাদ। হার্ট টক শোনার জন্য পরের বার পর্যন্ত আপনার হৃদয়কে খুশি রাখুন এবং এটি আপনাকে শক্তি দিয়ে এগিয়ে নিয়ে যাবে।